এই টাকাটা এখন আমার এবং আমার বাবার সম্মান। এটা তোমার বাবার কাছে আমার দেনা। এই দেনা শোধ না করে আমি মরবো না। এ কি, এর ভেতরে আবার মরার কথা আসছে কেন? শুনানি শুরু করা যাক। আমার মক্কেল পারমিতা সিদ্দিকের নতুন ফার্ম পারিফান ক্র্যাপসের ইউনিক পাঁচটা ডিজাইন এই সত্যজিৎ ঠাকুর নিজের নামে সাবমিট করে ফেলে দুবাইয়ের ফেস্টিভ্যাল কম্পিটিশনে। ডিফেন্স লয়ার কোথায়? ডিফেন্স লয়ার নেই? যেহেতু বিবাদী পক্ষের লয়ার অনুপস্থিত, তাই অভিযুক্তকে তার আত্মপক্ষ সমর্থনের সম্পূর্ণ সুযোগ দেবে আদালত। অভিযুক্ত চাইলে নিজেই নিজের পক্ষে মামলা লড়তে পারেন। আপনি কি মামলা লড়তে চান? नहीं नहीं माय लॉर्ड। ঠিক আছে। আদালত সবসময় দুই পক্ষের সাক্ষ্য যুক্তি শুনে বিচার কার্য পরিচালনা করে থাকে। যেহেতু বিবাদী পক্ষের লয়ার অনুপস্থিত, তাই আজকে আদালত মুলতবি ঘোষণা করে পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করা হবে। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, অনেক সময় ডিফেন্স লয়ার ইচ্ছাকৃতভাবে আদালতে অনুপস্থিত থেকে মামলার তারিখ পেছানোর চেষ্টা করতে পারে। আপনি তা জানেন মাননীয় আদালত। এটা ওপেন অ্যান্ড শর্ট কেস। আমি বলবো মহামান্য আদালত তার মূল্যবান সময় নষ্ট না করে সত্যজিৎকে যেন উপযুক্ত শাস্তি প্রদান করেন, আর পারিফান ক্রাফটকে তার প্রাপ্য ক্রেডিট এবং পুরস্কারের টাকা ফেরত প্রদানে হুকুম দান করেন। माय लॉर्ड, थोड़ा वेट कीजिए, हमारा लॉयर एखुनी चले आसबे। মাফ করবেন ইওর অনার, আসতে একটু দেরি হয়ে গেল। রাস্তায় কিসের জন্য একটা প্রোটেস্ট হচ্ছে, সেখানে আটকা পড়ে গিয়েছিলাম। আমি এই মামলার ডিফেন্স লয়ার অ্যাডভোকেট রায়হান মাহমুদ। উনি সেই রায়হান না, যে 3 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস করে দিয়েছিলেন? উনি সত্যজিতের পক্ষে লড়বেন? মানে সত্যজিৎ ওনাকে কোথায় পেল? অ্যাডভোকেট রায়হান, আপনি এই মামলার ডিফেন্স লয়ার? জি। কি আশ্চর্য, আপনার নাম দেখেও আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছি কোনো জুনিয়র অ্যাডভোকেট হবেন, আর এমন মামলা আপনি নেবেন তা তো আমি ভাবতেও পারিনি। ইওর অনার, আমি কথা দিচ্ছি সত্যিটা আপনার সামনে নিয়ে আসবই। আই বিলিভ সো। খুব তাড়াতাড়ি আমরা প্রজেক্টটা শুরু করতে চাই। আমাদের অ্যাডভান্সের টাকাটা 1 সপ্তাহের মধ্যে লাগবে, বুঝতে পেরেছেন? কোনো চিন্তা করবেন না, আপনাদের টাইমলাইনের মধ্যেই ফরেন কোম্পানি টাকাটা পাঠিয়ে দেবে, কিন্তু তার আগে প্রজেক্ট প্ল্যানিং সাবমিট করতে হবে। এত তাড়াতাড়ি কি? কোনো চিন্তা করবেন না, ওইটা ভাইয়া আজকের মধ্যে পাঠিয়ে দেবে। আজকের মধ্যে? 1 সেকেন্ড। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আজকের মধ্যে আপনাদেরকে প্রজেক্ট প্ল্যানিংটা পাঠিয়ে দেওয়া হবে। ক্লায়েন্টের যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে আমাকে একটু কালকের ভেতরে জানাবেন প্লিজ। ঠিক আছে? জি ঠিক আছে। ওকে, রাখছি তাহলে। ভাইয়া ঠিক আছো? কেমন যেন মনে হচ্ছে আজকে কাজে মন বসাতে পারছো না। ভাইয়া
ভাইয়া হ্যাঁ কই না, হ্যাঁ আমি ঠিক আছি। আচ্ছা তাহলে বলো তো ফোনে এতক্ষণ আমি কি কি বললাম? নিজেকে নিজে কেন শাস্তি দিচ্ছ ভাইয়া? নিজের মনের উপর কেন জোর খাটাচ্ছ? মন যা বলে সেটা করো না, দেখবে শান্তি পাবে। তুই তোর কাজটা ঠিকঠাক ভাবে কর। আমার ব্যক্তিগত ব্যাপারে কথা না বললেই বিষয়টা ভুলতে আমার জন্য সহজ হবে। আমি আসছি। ভাইয়াকে এভাবে চোখের সামনে আর কতদিন কষ্ট পেতে দেখবো? তাড়াতাড়ি এই সমস্যার সমাধান না করলে ভাইয়া আবার অসুস্থ হতে পারে। দেখি, বাড়ির সাথে একবার কথা বলা দরকার। মামলার শুনানি আবার শুরু করা যাক। প্রসিকিউটরের বক্তব্য আমরা শুনেছি। ডিফেন্স লয়ার, এবার আপনি। ইয়োর অনার, এই মামলার কাগজপত্র আমি গত রাতে হাতে পেয়েছি। শুধুমাত্র মুখের কথায় একজন মানুষকে দোষী সাব্যস্ত করার যে আগ্রহ প্রসিকিউটর লয়ার দেখাচ্ছেন, তাতে মনে হচ্ছে এটা আদালত না, কোনো গণমাধ্যমের রায় প্রকাশ করা হচ্ছে। আমার মক্কেল সত্যজিৎ ঠাকুর আজ কাঠগড়ায় দাঁড়িয়ে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি একজন শিল্পীর স্বপ্ন চুরি করেছেন, কোটি টাকার ডিজাইন চুরি করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে ডিজাইন নিয়ে এত আলোচনা সেটা আসলে কার সৃষ্টি? শুধু কিছু ইমেল আর মুখের কথা দিয়ে কি একজন সাধারণ মানুষকে অপরাধী বলা যায়? ইয়োর অনার, শিল্পের জগতে মালিকানা এবং আইডিয়া এই দুটার একটা সূক্ষ্ম পার্থক্য আছে, আর সেই পার্থক্য না বুঝে আজ প্রতিভাবান একজন মানুষকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব, কোনো মন গড়া গল্প কিংবা কান্নাকাটি দেখে যেন আদালত কোনোভাবেই রায় প্রকাশ না করে। রায়টা যেন দেয়া হয় যুক্তি এবং প্রমাণের দিক থেকে। আদালত কিভাবে রায় দিবে তা আদালত ভালোভাবেই জানে। প্লিজ আপনি আপনার যুক্তি প্রমাণ দিন। ইয়োর অনার, এই আদালতে আমি আসল সত্য উদ্ঘাটন করব, নট ফ্যাব্রিকেটেড ট্রুথ। আর আমি বিশ্বাস করি এবং জানি যে আসামির কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি অপরাধী নন। তিনি শুধুই আমাদের একজন অতিথি, যাকে খুব খারাপভাবে হ্যারাস করা হচ্ছে। এই মিথ্যা সাজানো নাটকীয় মামলা থেকে আমি আমার মক্কেল সত্যজিৎ ঠাকুরের নিষ্কৃতি প্রার্থনা করছি মহামান্য আদালত। প্রসিকিউটর, আপনি আপনার প্রথম সাক্ষী হাজির করুন। ইয়োর অনার, সাক্ষী হিসেবে প্রথমে আমি পারিফান ক্রাফটসের অন্যতম শেয়ার হোল্ডার সৌরভ হাসানকে জিজ্ঞাসাবাদ করতে চাই। সাক্ষী সৌরভ হাসান কাঠগড়ে আসেন। বলেন। আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে এই মামলায় যাহা সাক্ষ্য দিব তাহা সত্য হইবে। এই মামলায় যাহা সাক্ষ্য দিব তাহা সত্য হইবে।
আমি কিছুই গোপন করিব না এবং যাহা বলিব তাহা কোনোটাই মিথ্যা হইবে না। আমি কোনো কিছু গোপন করিব না এবং যাহা বলিব তার কোনো অংশই মিথ্যা হইবে না। আল্লাহ আমাকে সাহায্য করুন। আল্লাহ আমাকে সাহায্য করুন। সৌরভ হাসান, আপনি পারিফান ক্রাফটসের সঙ্গে কিভাবে যুক্ত হলেন? আমি আর পারমিতা হাতের পাঁচ নামে একটা অর্নামেন্টস মেকিং কম্পিটিশনে একসাথে পার্টিসিপেট করি। সেখানে আমাদের পরিচয় হয়। সেখান থেকে আমার আর পারমিতার মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। সত্যজিৎদার অর্ডার পাওয়ার পর পারমিতা আমাকে, তনিমাকে এবং নিঝুমকে নিয়ে কাজ শুরু করে। পারমিতা তার কোম্পানির পার্টনারশিপও অফার করে আমাদের। আমরা তাতে রাজিও হই। একসাথে আমরা চারজন সত্যজিৎ ঠাকুরের জন্য কাজ শুরু করি। পরে কাজের চাপের কারণে পারমিতার হাজবেন্ড ইরফানের বড় ভাই আরমান সাহেবও আমাদের সাথে যোগ দেন। আপনি কি জানেন সত্যজিৎ ঠাকুর কিভাবে পারিফান ক্রাফটকে প্রথম অ্যাপ্রোচ করেছিল? হ্যাঁ জানি। ইনফ্যাক্ট ওনার সাথে প্রথম যোগাযোগ পারমিতার না, আমারই হয়। আমি পারমিতাকে ওনার কথা বলি। হাতের পাঁচ কম্পিটিশনে আমাদের ডিজাইনগুলো দেখে, বেসিক্যালি পারমিতার ডিজাইনগুলো দেখে উনি পারমিতাকে খুঁজতে থাকেন ওনার নিজের জন্য কিছু ডিজাইন তৈরি করার জন্য। পারমিতাকে উনি কোনোভাবেই রিচ করতে না পেরে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করে উনি দুবাই ফেস্টিভ্যালের কথা বলেন। এরপর আমি নিজেই ওনার সাথে পারমিতার ভিডিও কলে পরিচয় করিয়ে দিই। তারপর উনি পারমিতার সাথে ডিজাইন নিয়ে কথা বলেন। আর ডিজাইনগুলো আমরা পারিফান ক্রাফটসের 4 ফাউন্ডার এবং আরমান ভাই মিলে শেষ করেছি। এই ডিজাইনগুলো কি আপনারা আগে কোথাও পাবলিশ করেছিলেন বা সাবমিট করেছিলেন? না, ডিজাইনগুলো একেবারেই নতুন ছিল। শুধুমাত্র আমাদের কম্পিউটার সার্ভার এবং নিজেদের স্কেচবুক ছাড়া আর কোথাও এই ডিজাইনের কপিগুলো নেই। ইনফ্যাক্ট ডিজাইনগুলো আমরা সত্যজিৎ ঠাকুরের জন্যই বানিয়েছিলাম। এই ডিজাইনগুলো কি আপনারা নিজেরাই সত্যজিৎকে দিয়েছিলেন? জি, কারণ উনি বলেছিলেন যে এই ডিজাইনগুলো উনি দুবাই অর্নামেন্টস ফেস্টিভ্যালে পারিফান ক্রাফটসের নামে সাবমিট করবেন। আর এটাও বলেছিলেন যে ডিজাইনগুলি যদি ফেস্টিভ্যালে সিলেক্টেড হয় তাহলে গয়নার অর্ডার এবং প্রাইজ মানি দুটাই পারিফান ক্রাফট পাবে। আমরা সবাই ওনার কথা বিশ্বাস করি। ইমেলের মাধ্যমে আমাদের ডিডও হয়েছিল। আপনি কি বলতে চান? সত্যজিৎ ঠাকুর নিজের নামে আপনাদের ডিজাইন দুবাই ফেস্টিভ্যালে সাবমিট করেছে? ঠিক তাই। রেজাল্ট হওয়ার পর নিউজ আমরা দেখতে পাই আমাদের করা ডিজাইন পুরস্কার জিতেছে, কিন্তু কোথাও পারিফান ক্রাফটস বা আমাদের কারো নাম ব্যবহার করা হয়নি। ডিজাইনারের জায়গায় সত্যজিৎ ঠাকুরের নাম ব্যবহার করা হয়েছে। তারপর আমরা ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে উনি কোনো রেসপন্স করেননি। তখনই আমরা বুঝতে পারি যে উনি আমাদেরকে ঠকিয়েছেন। ঝুটে, সব ঝুটে, মিথ্যে কথা বলছে। আদালতে শান্তি বজায় রাখা হোক। প্রসিকিউটর, আপনার আর কোনো প্রশ্ন আছে? নো ইওর অনার। ডিফেন্স লয়ার, আপনার কোনো প্রশ্ন আছে? ইয়েস ইওর অনার। কংগ্রেচুলেশনস, আপনি তো ওই কয়েকদিন আগে বিয়ে করেছেন, রাইট? জি। দাম্পত্য জীবন সুখের হোক।
আচ্ছা সৌরভ সাহেব, আপনি বলেছেন যে সত্যজিৎ ঠাকুর প্রথমে আপনাকে মেইল করেছিল, রাইট? আচ্ছা, আপনার কাছে কি সেই মেসেজটা এখনো আছে? অবশ্যই আছে, সেই মেইলের কপিও জমা দেওয়া হয়েছে। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে সত্যজিৎ ঠাকুরই আপনাকে মেইল করেছেন? কারণ তার মেইল অ্যাড্রেস থেকেই মেসেজ ছিল। এইটাই তো সেই মেইল। জি। কিন্তু সত্যজিৎ ঠাকুরের ইমেইল অ্যাড্রেস এবং এই মেইল অ্যাড্রেস এটা তো আলাদা। আমাদের এগ্রিমেন্টটা পুরোটাই ইনফর্মাল ছিল, বেশিরভাগই মৌখিক। তবে সত্যজিৎ দা একটা সাজানো চুক্তিপত্র করেছিলেন, যার কপি আমাদেরকে দেয়া হয়নি। এই কেসের একমাত্র প্রমাণ আপনাদের কাছে নেই বলছেন? আপনি কি অস্বীকার করতে পারেন যে আপনার শ্বশুর, মানে সাবেক শ্বশুর, আপনার বাবার কাছে 5 কোটি টাকা পান? আমি কিন্তু সত্যজিৎ ঠাকুরের এই কেসটা ওকে বাঁচানোর জন্য নিইনি। এটা যে আপনার মন গড়া কেস সেটা সবার সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্যই হাতে দিয়েছে।